সেই জায়গা থেকে মূলত আমাদের এই ধরনের আলোচনাগুলো প্রাসঙ্গিক এবং খুব খুব ভালোভাবেই প্রাসঙ্গিক। মানে এরকম না যে এটা একটা বাহুল্য, এটা একটা জিয়াদা, বরং এটা আসলে আমাদের ফিট পড়াশোনার সাথে একেবারেই মৌলিকভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত। এই বিষয়ে আমরা সবাই একমত তো নাকি? মানে কারো কাছে কি মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা বাহুল্য বিষয় এরকম না। যেমন এরকম হতে পারে, উদাহরণ আমি একটা একেবারেই উদাহরণের জন্য উদাহরণ বলছি। যেমন কেউ ফিক পড়াশোনা করছেন, এখন যদি আমি তাকে বলি যে আপনি ইসলামী নাশিদ নিয়ে কিছু সময় কাটান, এইটাকে ফিকের সাথে কিছুটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। অথবা যারা নসিদ করেন তারা হয়তো এটাকেও প্রাসঙ্গিক বলতে পারেন, আমরা ওদিকে যাচ্ছি না। কিন্তু আসলেই ফিকের তাফাক্কু ফিদ্দিনের সাথে ইনজারের যেহেতু একটা আপনার যোগসূত্র রয়েছে, এবং এই তাফাক্কু ফিদ্দিনের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ইনজার করা, তাহলে এই বিষয়েও আমাদেরকে জানতে হবে এবং এই বিষয়কেও ফিকের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে হবে। আজকে আমাদের যে তিনটা ডিসকাশন বা তিনটা আলোচনা, সেখানে কিছু বিষয় ওভারল্যাপ হবে। ওভারল্যাপ হয়তো মানে হচ্ছে আমিও বলবো, আবার হয়তো অন্য আলোচকরাও বলবেন, এতে কোনো তাআরুজ নাই, একটা আরেকটার সরাহ বা একটা একটার মতন বলে মনে হবে। হ্যাঁ, কাজেই আমি যেই কথাগুলো বলবো এগুলো কিছু বিষয় হয়তো পরবর্তী আলোচনাতেও মুফতি আবদুল্লাহ মাসুম সাহেব, মুফতি হাসান ইসলাম সাহেব বলবেন ইনশাআল্লাহ। আলোচনাটা আসলে পরে করার কথা ছিল, কিন্তু শুরুতে করছি। এজন্য একেবারে মৌলিক করার জন্য আমরা যদি কিছু মৌলিক বিষয়ে বা মৌলিকভাবে এটাকে একটু দেখার চেষ্টা করি যে আসলে আলটিমেটলি বাজেট কি। আমি প্রথমে ব্যক্তিগত উদাহরণ দিই। আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কিছু বাজেট থাকে না? আপনারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, হয়তো পিতামাতা অথবা কোথাও থেকে কিছু না কিছু টাকা পকেটে আসছে, সেখান থেকে হয়তো মাদ্রাসার কিছু খরচ থাকতে পারে, নিচের নাস্তার কিছু খরচ থাকতে পারে, খাওয়া দাওয়ার কিছু খরচ থাকতে পারে, মোবাইলের বিলের হয়তো কিছু খরচ থাকতে পারে যদি মোবাইল অ্যালাউড থাকে, অনুমতি থাকে, এরকম কিছু খরচ। আর অন্যদিকে কিছু আয় বলতে কাজ করে আয়, এটা জরুরি না, কোনো না কোনোভাবে আমার পকেটে সেটা ঢুকছে। তাহলে আমার পকেটে আসলে ঢুকছে কত এবং সেই অনুযায়ী আমার ব্যয়টা কীরকম হবে, এটাকেই আমরা বলি বাজেট। একটা আয় এবং ব্যয়ের একটা প্রাক্কলন, একটা এস্টিমেশন, একটা আপনার ধারণা তৈরি করা যে আমার এই পরিমাণ আয় হতে পারে, সে অনুযায়ী আমার ব্যয়টা এরকম হবে, অথবা উল্টোটা, আমার ব্যয় এরকম হবে, কাজেই আমাকে আয় কমপক্ষে এত নিশ্চিত করতে হবে। যেমন আমার মাদ্রাসার একটা খরচ আছে, উদাহরণস্বরূপ মাদ্রাসার বেতন থাকতে পারে, খাবারের খরচ থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আয় নাই, আমি এখন কাজ করি না, তাহলে এটাকে কোনো না কোনোভাবে এটাকে ব্যবস্থা করতে হবে। হয়তো আমার পিতামাতা দিবেন, অথবা অন্য কোথা থেকে আসবে, সেটা ডোনেশন হিসেবে হোক, স্কলারশিপ হিসেবে হোক, বা যে কোনোভাবেই হোক। তাহলে এই যে আমি আয় এবং ব্যয়ের একটা এস্টিমেশন করছি, প্রাক্কলন করছি, এটাই আসলে বাজেট। এবং এটা অবশ্যই চূড়ান্ত না, কারণ চূড়ান্ত যখন খরচ হবে বা আয় হবে, তখন হয়তো দেখা যাবে আমার আয় দরকার ছিল 5,000 টাকা, আসলে আসছে 4,000 টাকা। অথবা উল্টোটা, আমরা ভেবেছিলাম ব্যয় এবার 3,000 টাকায় হয়ে যাবে, হয় নাই, 4,000 টাকা ব্যয় হয়ে গেছে। কাজেই চূড়ান্ত খরচ কম বেশি হতে পারে, কিন্তু বাজেট এটা একটা পরিকল্পনা, এটা একটা প্ল্যান যে আমার আয় এবং আমি ব্যয়গুলোকে কিভাবে সামলাবো। এবং শরিয়ার সাথে এটা সংঘর্ষ নাই এই ধরনের পরিকল্পনা করা। আমরা ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ জানি, তিনি বলেছিলেন কি, জানি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্যমন্ত্রী বানায় দেন, তাহলে কি করবো, আমি বাজেট করব, প্ল্যান করব, যে 7 বছর আপনার খুব ভালো ফসল হবে, এটা যেন অপচয় না হয়, এটাকে যেন ধরে রাখা যায়, পরে যখন দুর্ভিক্ষ হবে তখন যেন আমরা এটাকে আপনার ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। সেখানেই তো ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ভাইদের যে গল্পগুলো আমরা আল কোরআন কারিমে পেয়েছি, এটাই তো একটা বাজেট। হ্যাঁ, প্ল্যান করা, বাজেট মানে আলটিমেটলি প্ল্যান। তো ব্যক্তি জীবনে আমাদের জন্য যেভাবে বাজেটটা গুরুত্বপূর্ণ, এবং ব্যক্তি জীবনে বাজেট আসলে কেন গুরুত্বপূর্ণ, এটা মানে আজকের আলোচনা না, এটা অন্য কোনো সময় আবার আলোচনা করব। কেন আপনি যখন বিবাহ করবেন তখন বাজেট দরকার, অবশ্যই দরকার। আজকে স্ত্রীকে খুশি করার জন্য পুরো বেতনের সব টাকা দিয়ে বাজার করে নিয়ে আসলেন, আগামী 29 দিন পকেট খালি, ফর এক্সাম্পল। হ্যাঁ, তারপর দেখা যাবে মনোমালিন্য শুরু হয়ে গেছে, ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে।
তো ব্যক্তি জীবনেও আমাদের বাজেট দরকার, হ্যাঁ, আবার রাষ্ট্রীয় জীবনেও আমার বাজেট প্রয়োজন। কিন্তু রাষ্ট্রীয় বাজেটের ক্ষেত্রে আমাদের যেই বাজেটটা আমরা করছি, যে পরিকল্পনাটা করছি আয় এবং ব্যয়, এটার মাঝে শুধু কিছু অঙ্কের মানে কিছু সংখ্যা না, বরং এটার কেমন যেন আমার একটা অগ্রাধিকারের একটা দলিল। আমি আসলে কোথায় অগ্রাধিকার দিতে যাচ্ছি। রাষ্ট্রীয় বাজেটটা হয় মূলত প্রথমে আমি ব্যয় নির্ধারণ করতে চাই যে আসলে আমি ব্যয়টা কোথায় করব, সেই ব্যয়ের বিপরীতে আমার আয় হচ্ছে কিনা, কোথা থেকে আয় আসবে, কোন জায়গায় আমার আয় বাড়াইতে হবে, যে জায়গায় ডেফিসিট থাকে, ডেফিসিট বলতে যেখানে আমার ঘাটতি থাকে, সেই ঘাটতিটা কোথায় পূরণ হবে, এই বিষয়গুলো তখন আমরা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। ফলে রাষ্ট্র যেই জায়গায় বেশি খরচ করছে, এটা আমরা ধরে নেই যে রাষ্ট্র এখানে অগ্রাধিকার বেশি দিচ্ছে। স্বাভাবিকভাবে আমি যদি মাসে 1000 টাকা ইনকাম করি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি 1000 টাকা ইনকাম করি, এই 1000 টাকায় যদি আমি 500 টাকা খরচ করি কোনো একটা বিষয়ে, তার মানে কি আমি এখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। আরেক জায়গায় যদি আমি জাস্ট 10 টাকা খরচ করি, তাহলে এখানে আমি কম অগ্রাধিকার দিচ্ছি। রাষ্ট্রীয় পরিসরেও একই রকম বিষয়। তা আমরা যখন বাজেটটা বিশ্লেষণ করি, প্রথমে আমরা দেখার চেষ্টা করি আসলে রাষ্ট্র খরচ করছে কোথায়, এই খরচে সে আসলে কোথায় অগ্রাধিকার দিচ্ছে, শরিয়ার জায়গা থেকে এখানে আমাদের কিছু বলার আছে কিনা, এবং এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই টাকাটা আসছে কোথা থেকে। শুধু খরচ করলেই তো হবে না। ওই যে আমি ব্যক্তি জীবনে উদাহরণ দিলাম যে আমি বেতন পেয়েছি, ফর এক্সাম্পল 10,000 টাকা বেতন পেয়েছি, তাহলে বেতনটা কিন্তু আমার খরচ হয়ে গেছে 15,000 টাকা, বাকি 5,000 টাকা আসলো কোথা থেকে? এটাই কেউ হাদিয়া দিল? হাদিয়াটা কেন দিল? মিলাদ পড়ানোর জন্য দিয়েছে, খতম পড়ানোর জন্য দিয়েছে, অথবা আপনার অন্য কোনো কাজের জন্য দিয়েছে, না এটা আমার ব্যবসা থেকে আসছে? তখন এই প্রশ্নগুলো কিন্তু চলে আসবে, কারণ এগুলো সাথে আমাদের হালাল হারাম হওয়াটা ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, বা কোথাও আসছে আন আরবাইন। এর মধ্যে দুটো প্রশ্ন আছে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ কোথা থেকে উপার্জন করেছে, কোথায় সে ব্যয় করেছে। তাহলে এই উপার্জনের খাতটা আমার দেখতে হবে, এরপরে ব্যয়ের খাতটা অবশ্যই প্রাসঙ্গিক হবে। এই আলোকে এখন যদি আমরা বর্তমান যে বাজেটটা আমরা যদি দেখি, প্রথমে আমি এই বছরের বাজেটটা নিয়ে একটু সংক্ষেপে ধারণা দিই, যেহেতু পরের আলোচনাগুলোতে আরও বিস্তারিত আসবে। এক নজরে যদি আমরা এই বছরের বাজেটটা দেখি, এটা 9,38,000 কোটি টাকার বাজেট। শেষে গিয়ে হয়তো কিছু আপডেট হয়েছে, আমার এটা শেষেরটা আমার জানা নাই, শেষের পুরো মাস জুড়ে তো অনেক আলোচনা সমালোচনা সংসদে হয়ে পরে ফাইনাল একটু আপডেট হয়। এটা হচ্ছে যখন প্রথম বাজেট বক্তৃতা দেওয়া হয় ওখান থেকে নেওয়া। এখান থেকে 6,95,000 কোটি টাকা হচ্ছে সরকারের মূল আয়। হ্যাঁ, আপনার বিভিন্নভাবে কোথা থেকে আয় এটা আমরা দেখব। এবং 2,43,000 কোটি টাকা হচ্ছে ঘাটতি। ওই যে আমি একটা উদাহরণ দিয়েছি, আমি বেতন পাই 10,000, কিন্তু খরচ করে ফেলছি 15,000 টাকা। তো এরকমভাবে সরকার যে বাজেট করেছে, পরিকল্পনা করেছে ব্যয়ের, সেই ব্যয়ের পরিকল্পনা হচ্ছে 9,38,000 কোটি টাকা, কিন্তু আয়ের সম্ভাব্যতা হলো 6,95,000 কোটি টাকা, আর ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা। জিডিপির সাথে যদি আমরা তুলনা করি, প্রায় 3.6% জিডিপি হচ্ছে আমাদের পুরো একটা দেশ, দেশজ উৎপাদন বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটা দেশ সার্বিকভাবে কত টাকা খরচ করে একটা বছরে, সেটাকে আমরা জিডিপি বলি। খরচটা কিভাবে আমরা পরিমাপ করব, এটার অনেকগুলো উপায় আছে, সেই বিস্তারিত দিকে আমি যাচ্ছি না। কিন্তু এটাকে একটা ধারণা, এই তথ্যকে একটা মৌলিক তথ্য মনে করা হয় একটা রাষ্ট্রের অর্থনীতির শক্তি বোঝানোর জন্য। যেমন উদাহরণস্বরূপ মালয়েশিয়া প্রতি বছর, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, লেটস সে মালয়েশিয়া প্রতি বছর 1 লাখ কোটি টাকা খরচ করে, আর বাংলাদেশ সবাই মিলে প্রতি বছর উদাহরণস্বরূপ 10 লাখ কোটি টাকা খরচ করে। উল্টোটা হওয়ার কথা আমি উদাহরণের জন্য বলছি। তখন আমরা একটা ধারণা করতে পারি, ও তাহলে বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে বেশি শক্তিশালী, শুধু সংখ্যা দিয়ে। কিন্তু এটা কিন্তু প্রকৃত অবস্থা না, কারণ এই যে সবাই মিলে 10 লাখ টাকা খরচ করলাম, 10 লাখ কোটি টাকা, এর মাঝে অনেক মানুষ আছে না খেয়ে আছে, এর মাঝে অনেক মানুষ আছে যার কোনো ঘর বাড়ি নাই, হ্যাঁ, যে আপনার রাস্তায় তাকে থাকতে হচ্ছে। তাহলে এরকম অনেক ঘটনা আছে যেটা এই সংখ্যার ভিতরে আসলে ফুটে ওঠে নাই। তারপরেও এই সংখ্যাটাকে আমরা একটা মোটা দাগে একটা নির্ণায়ক, একটা মেয়ার মনে করি।
তো যেটা বলছিলাম, এই যে ঘাটতিটা, এটা আমাদের জিডিপির প্রায় 3.6%। কিন্তু আমরা যদি বাজেটের সাথে তুলনা করি, মোট যে ব্যয় ছিল এই ব্যয়ের সাথে তুলনা করি, প্রায় আমার মনে হয় 25%-এর কম বেশি হবে, এক্স্যাক্ট নাম্বারটা ভুলে গেছি। এই ঘাটতিটা, অর্থাৎ আমি যদি 1 লাখ টাকা ব্যয় করি, তার মাঝে 25,000 টাকাই আমাকে আমার ঘাটতি রয়ে গেছে। ঘাটতি বলতে এই টাকা আসলে আমার আসবে না, এটা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে হবে। এখন এই ঘাটতিগুলো সে কোথা থেকে, প্রথমে আসি আমরা ব্যয়ের জায়গায়, যে অর্থগুলো ব্যয় করছে কোথায়। এই যে 9,38,000 কোটি টাকা ব্যয় হবে, এই ব্যয়গুলো কোথায় হবে? মোটা দাগে যদি আমরা দেখি, একটা বড় অংশ হচ্ছে জনপ্রশাসন, 28.1%। এরপরে 3 নম্বরে আপনার হচ্ছে সুদ বা রিবা পরিশোধ। সুদই হচ্ছে প্রায় 13.6% আমাদের বাজেটের মধ্যে আছে। এই সুদটা কেন? ওই যে আগে বিভিন্ন বছর ঋণ নেওয়া হয়েছে, ওই অমুক ব্রিজ বানানোর জন্য ঋণ নেওয়া হয়েছে, রাস্তাঘাট উন্নয়নের জন্য ঋণ নেওয়া হয়েছে, ওয়াসার লাইন ঠিক করার জন্য ঋণ নেওয়া হয়েছে, বিভিন্ন ঋণ নেওয়া হয়েছে। ঋণ পরিশোধের জন্য আমাদের 13.6% সুদের বরাদ্দ এই বছর বাজেটে। তার মানে 9,38,000 কোটি টাকার মধ্যে আপনার 13% মানে হচ্ছে অলমোস্ট কত? অলমোস্ট 1 লাখ কোটি টাকার কাছাকাছি, কম বেশি হবে। এরপর বাকি হচ্ছে শিক্ষায় আছে 13.1, পরিবহন যোগাযোগ 6.7, স্বাস্থ্যে আছে 6.7। আপনি যদি জাস্ট এই এতটুকু দেখেন, এখান থেকে কিন্তু একটা চিত্র চলে আসে। স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে, কৃষি খাতে 6.7%, 5.0%, আর সুদে পরিশোধে হয়ে যাচ্ছে আমাদের 13.6%। এটা হলো ব্যয়ের সাইড। আয়ের দিকে যদি যাই, তাহলে আয়ের মনে আছে কিনা, আমরা আগেও বলেছি যে আমাদের একটা বড় ধরনের ঘাটতি আছে, প্রায় 25%-এর মতো ঘাটতি। এই যে বাকি 75%-এর মতো আমরা বললাম যে আমাদের মানে আয় আছে, এই আয়টা আসলে কোথা থেকে আসতেছে? সরকার আসলে কিভাবে আয় করে? আধুনিক রাষ্ট্রের সরকারের আয়ের একটা বড় খাতি হচ্ছে কর, ট্যাক্স, বিভিন্ন রকম ট্যাক্স। যেমন ইনকাম ট্যাক্স, আয়কর, যে আপনি যদি মাসে এত টাকা বেতন পান, বা বছরে আপনার এত টাকা আয় আসে বেতন থেকে, স্যালারি থেকে, হাদিয়া থেকে, যেই নামই আসুক, আয় যদি হয়, তাহলে সেখানে আমাদেরকে একটা কর, ইনকাম ট্যাক্স দিতে হবে। এখানে একটা ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট বলতে সর্বনিম্ন একটা অ্যামাউন্ট থাকে, যে এর চেয়ে নিচে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু এর উপরে হলে অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে। এটা হলো এক ধরনের কর। কর মানে সরকারকে এটার জন্য একটা অ্যামাউন্ট বা একটা খরচ দিতে হবে। কিন্তু আপনি যদি এই আয়ের পার্টটা আমরা যদি দেখি, যে কোথা থেকে সরকার আয় আসতেছে, সেখানে প্রায় 60% আয় আসতেছে বিভিন্ন, আমরা বলি পরোক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে যেটা মূলত ধনী গরিব মানে সবাইকেই মূলত দিতে হয়। যেমন 32%ই হচ্ছে ভ্যাট থেকে আসতেছে, মূল্য সংযোজন কর। এই ভ্যাট কে দিচ্ছে? সবাই দিচ্ছে। যেমন আপনি একটা ফোনে কথা বলবেন, এখানেও ভ্যাট আছে। একজন রিক্সা চালক ভাই, ওনাকেও দিতে হচ্ছে। কাজ করেন একজন বুয়া, ওনাকেও দিতে হচ্ছে। একজন কৃষক, ওনাকেও দিতে হচ্ছে। আবার একজন অনেক বড় লোক, তাকেও দিতে হচ্ছে। মানে এটাকে আমরা বলি পরোক্ষ কর, সবাইকে দিতে হচ্ছে। এরপর আরও কিছু আছে, আমদানি শুল্ক ইত্যাদি ইত্যাদি। তো এই যে 60% আমরা কর থেকে আসে, এই করেরও একটা বড় অংশই আসলে মূলত পরোক্ষ কর থেকে আসে, যেটা ধনী গরিব সবার জন্য আমভাবে প্রযোজ্য। এবং এক্ষেত্রে আমরা মনে করি ইনসাফের প্রশ্নে বিষয়টা সংকটপূর্ণ। আবার আমরা চলে যাই, আমাদের 9,38,000 কোটি টাকার বাজেট, সেখানে 6,95,000 হচ্ছে আমাদের আয়, আর বাকি একটা ঘাটতি থাকে। আচ্ছা, ঘাটতিতে আমরা এবার যদি এইভাবে আমরা দেখি বিষয়টাকে, তাহলে প্রায় 74% আমাদের মূলত রাজস্বে বা বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে, যেমন আমরা আয়করের কথা বললাম, সেগুলো থেকে আসবে। আর বাকি আমাদের যে ঘাটতি থাকে 26%, 2,43,000 কোটি টাকা, এটা কোথা থেকে আসবে? এটা ধার করে আসবে। ওই যে আমার বেতন 10,000 টাকা, খরচ করলাম 15,000, তাহলে বাকি 5,000 টাকা কোথা থেকে আসবে? কোথা থেকে খরচ নিয়েছি হয়তো। ঠিক রাষ্ট্রেরও তাই, সে বাকি 26% আসলে তাকে কোথাও না কোথাও থেকে ঋণ নিতে হচ্ছে। এখন এই ঋণটা কি কর্জা হাসান, মানে রিবা ছাড়া ঋণ, সুদমুক্ত ঋণ, না সুদযুক্ত?
আমরা যদি দেখি এখানে মূলত দুই ধরনের বা তিন ধরনের ঋণের কথা আমরা মূলত দেখি। একটা হচ্ছে দেশীয় ব্যাংক থেকে ঋণ, যেখানে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি ইস্যু করবে। এগুলোর বিপরীতে ব্যাংকের কাছ থেকে সে টাকা তুলে নেবে ঋণ হিসেবে। এবং ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড এগুলোকে আপনি বলতে পারেন রাষ্ট্রীয় ঋণপত্র। মানে আপনাকে 100 টাকার একটা বন্ড যদি দেওয়া হয়, এর অর্থ হলো মানে আপনি 100 টাকা দিলেন, তার মানে রাষ্ট্র আপনার কাছ থেকে 100 টাকা ধার নিল, ঋণপত্র। তাহলে দেশীয় ব্যাংক থেকে একটা বড় অ্যামাউন্টের ঋণ নেওয়া হচ্ছে। এরপর সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র আপনার এটাও একটা ঋণ, কারণ সরকার এই সঞ্চয়পত্রের উপর একটা ফিক্স সুদ বা ইন্টারেস্ট সে দিয়ে থাকে, যদিও অনেক সময় এটাকে মুনাফা বলে হয়, কিন্তু আসলে এটা সুদ। বাকি একটা বড় অ্যামাউন্ট বৈদেশিক বিভিন্ন ঋণ। বৈদেশিক ঋণ বলতে হয়তো আইএমএফ থেকে ঋণ নেবে, যে বাংলাদেশ শীঘ্রই আইএমএফ এর কাছে আবার ঋণ নেবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আবার অনেক সময় হয়তো বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেবে, এডিবি থেকে ঋণ নেবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেবে, জাপানের জাইকা থেকে ঋণ নেবে। বিভিন্ন জায়গা থেকে হয়তো বিভিন্ন প্রজেক্টের জন্য, বিভিন্ন কার্যক্রমের জন্য ঋণ নেওয়া হবে। এই ঋণগুলোও মোটা দাগে অধিকাংশই বা প্রায় পুরোটাই সুদি ঋণ। এরপরে একটু ছোট্ট একটা অ্যামাউন্ট আছে, এটা আমার এই স্লাইডে নেই, সেটা হচ্ছে আপনার যেটা সে ডোনেশন হিসেবে নেবে। সরকার বলবে যে আচ্ছা, যেমন আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের অনেক সময় ঘাটতি হলে আমরা কী করি, ডোনেশন খুঁজি। তো রাষ্ট্র তাই, তার তো কোথাও না কোথাও থেকে টাকাটা আনতে হবে। সো বিভিন্ন ফান্ড থাকে, বিভিন্ন ডোনেশন ফান্ড থাকে, যেটা হয়তো বিভিন্ন দেশ অথবা ইন্টারন্যাশনাল ফান্ড বিভিন্ন খাতে সে আপনার এই ফান্ডগুলো বিভিন্ন দেশকে ডোনেট করে। বিশ্ব ব্যাংকের কিছু ফান্ড থাকে, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, তাদেরও কিছু ফান্ড থাকে। কিন্তু কেউ যখন ডোনেশন দেয়, এটা কি স্বার্থহীনভাবে দেয়, নিঃস্বার্থভাবে দেয়? কেউ কিন্তু নিঃস্বার্থভাবে ডোনেশন দেয় না, এমনকি নিঃস্বার্থভাবে ঋণও দেয় না। আপনাকে কেন ঋণ দিবে? পেছনে পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। ফি সাবিলিল্লাহ বা লিল্লাহ আসলে এমনকি যারা মুসলিম তাদের মাঝেও খুব অল্প সংখ্যক মানুষ একেবারেই আল্লাহর জন্য দেন। যে আল্লাহর জন্য মানে কি, সে কখনো এটা দিয়ে খোটা দিবে না, কখনো কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করবে না। কিন্তু আমভাবে ঋণ অথবা ডোনেশন দুইটাই আসলে কোনো না কোনো শর্তের বেড়াজালে থাকে, এবং ওই শর্তগুলো নিশ্চয়ই ইসলামী মূল্যবোধের সাথে যায় না, ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। সেখানে গিয়ে আমরা দেখবো এলজিবিটি ইস্যু, এই ইস্যু, সেই ইস্যু, কত কিছু আমাদের দেশে ঢুকে যাচ্ছে। আমরা মনে করবো যে এগুলো কেন আসতেছে, কোথা থেকে আসতেছে। আসলে সেগুলো এই ধরনের বড় বড় বিভিন্ন ট্রানজ্যাকশনের ভেতর দিয়ে শর্ত হিসেবে ঢুকে যায়। যাই হোক, মূল বিষয় হলো আমাদের বাজেটের এটা একটা ওভারঅল চিত্র। তাহলে আমরা আয় দেখলাম এবং ব্যয় দেখলাম, এবং এই দুইটার মাঝে আমাদের একটা ধারণা তৈরি হলো যে এই এই বাংলাদেশ সরকারের যে 2026-27-এর যে বাজেটটা, সেই বাজেটে মূলত আপনার একটা ঘাটতি রয়েছে এবং বিভিন্ন সেক্টর। আমি আপনাদেরকে আরেকটা ফাইল একটু এক নজর দেখাই। এটা পুরো বাংলাদেশের এই বছরের বাজেটের একটা ওভারঅল একটা বিশ্লেষণ, অ্যানালিসিস আমি একটু দেখাই। এটা একটা এক্সেল ফাইল ইংরেজিতে, বাকি আমি জাস্ট মোটা দাগে কয়েকটা বিষয়ে যাই। এখানে আমরা একটু আগে এটা আলোচনা করেছি, আমাদের টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে 9,38,000 কোটি টাকা, আর রেভিনিউ বা আয় হচ্ছে 6,95,000, এবং আমাদের এখানে ডেফিসিট আছে বা ঘাটতি আছে, যেটা গ্রান্ট সহ মিলে আমরা 2,43,000 কোটি টাকার আমাদের একটা ঘাটতি আছে। সেক্টর অ্যালোকেশনে যদি যাই যে কোথায় কোথায় আপনার ফান্ডগুলো আসছে, 1 নম্বরে আসলে পাবলিক সার্ভিসেস, জনপ্রশাসন, এখানে প্রায় 43.1% আপনার অ্যালোকেশন আছে। 2 নম্বর হচ্ছে শিক্ষা, তারপর 3 নম্বর সোশ্যাল সিকিউরিটি, ওয়েলফেয়ার ইত্যাদি ইত্যাদি। আর ইন্টারেস্টটা আমরা এখানে আসলে সেক্টর ওয়াইজ, তো এখানে ইন্টারেস্টটা আসে নাই। ইন্টারেস্ট আমরা ওভারঅল যখন বাজেটটা বিশ্লেষণ করি তখন সেখানে ইন্টারেস্ট চলে আসে। রেভিনিউ ট্যাক্স এনবিআর থেকে মূলত আসবে সব মিলিয়ে প্রায় 86%। এই 6,95,000 কোটি টাকার মধ্যে প্রায় 86-87% চলে আসবে এনবিআর থেকে। এনবিআর হচ্ছে আমাদের ট্যাক্স অথরিটি আর কি। আর নন এনবিআর কিছু রেভিনিউ আছে সরকারের ট্যাক্সের বাইরেও, ছোট্ট মাত্র 3.6%। আর ট্যাক্সের বাহিরে
মাত্র অ্যারাউন্ড 9.5 বা 10% রেভিনিউ। তার মানে একটা বড় অংশই হচ্ছে আসলে আমাদের ট্যাক্স থেকে গভর্নমেন্টের রেভিনিউ আসে। আর আমরা ডেফিসিটটা কিভাবে ফাইন্যান্সিং হবে, ঘাটতিটা, সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছিলাম। ফরেন বরোয়িং অর্থাৎ বিদেশ থেকে আমরা মূলত প্রায় 46.4% আপনার বড় করা হবে, ধার করা হবে, খরচ নেওয়া হবে। আর দেশের ভেতর থেকে খরচ নেওয়া হবে প্রায় 53.6%। এতক্ষণ আমি যা বললাম একই কথাই, একটু আমরা ভিন্নভাবে এটাকে দেখার চেষ্টা করব। আচ্ছা, ফিরে যাচ্ছি। এবার আসেন যে আমরা যদি শরিয়ার জায়গা থেকে এটাকে, এই ধরনের বাজেটটাকে আমরা করার চেষ্টা করতাম, আমাদের কি কি বিষয় আমাদের মাথায় আসতো। প্রথম বিষয় হচ্ছে যে আসলে শরিয়ার কিছু উসুল আছে রাষ্ট্রীয় রাজস্ব খাত অথবা বাজেট নির্ধারণের ক্ষেত্রে। আমরা যদি শরিয়ার যেই ইনকাম সোর্সগুলো দেখি, আমাদের এক সময় বাইতুল মাল ছিল, বাইতুল মালের ইনকাম সোর্সগুলো দেখি, যাকাত, অসর, এটার একটা ইনকাম সোর্স। অবশ্যই এটার ব্যয়ের খাত নির্দিষ্ট, এটা সব জায়গায় ব্যয় করা যায় না। জাকাতের যে আপনার মাসারিফগুলো আছে সেখানেই আমাদেরকে ব্যয় করতে হবে। খারাজ আছে, জিজিয়া আছে, ফাই, গানিমা, খুমুসিগুলো আছে। এর বাহিরে বিভিন্ন সময় বাইতুল মাল বিভিন্ন নওয়াইব বা আপনার প্রয়োজন অনুযায়ী কিছু কর তারা কর বলতে পারেন অথবা ঋণ বলতে পারেন, তারা নিত। এখন শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমি এই পুরো বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না, মুফতি আব্দুল্লাহ মাসুদ সাহেব বিস্তারিত বিশ্লেষণ করবেন। আমি জাস্ট 2-3টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে যে আমাদের আজকের এই বাজেট যখন আমরা বিশ্লেষণ করি শরিয়ার দৃষ্টিকোণ থেকে, প্রথম যেটা আমাদের লাল দাগ হিসেবে আসে, রেড লাইন হিসেবে আসে, সেটা হচ্ছে সুদের যে আপনার ব্যাপ্তি। আমরা দেখেছি প্রায় 13.1%-এর মতো আসলে সুদের জন্য ব্যয় করা হচ্ছে। এবং এটা একটা চক্র। একদিকে আমরা প্রায় 13.1% সুদের জন্য ব্যয় করছি, অন্যদিকে আপনার আমাদের যে ঘাটতি আছে সেই ঘাটতির প্রায় ঘাটতির একটা বড় অংশই খুবই মানে প্রায় 90%-এর মতো, 86-90%-এর মতো আমরা ঋণ নিয়ে পূরণ করার চেষ্টা করছি। এবং সেই ঋণটা আবার সুদের। তাহলে এই সুদটা আবার আগামী বাজেটে পরিশোধ করতে হবে, তারপরের বাজেটে পরিশোধ করতে হবে। মানে আমরা একটা চক্রের মধ্যে আছি। প্রতি বছর আমরা সুদ পরিশোধ করছি, আবার সেই সুদ পরিশোধ করার জন্য নতুন করে ঋণ নিচ্ছি, আবার সেই ঋণ দিয়ে আবার পরের বছর সুদ পরিশোধ করছি। এটা একটা এন্ডলেস একটা লুপ, মানে মনে হয় এটার জন্য শেষ নেই। আমরা একটা ঘূর্ণিপাকে চলে আসছি। শরিয়া দৃষ্টিকোণ থেকে যখন আমরা এটা দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা স্পষ্ট, ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কাজে এই রিবার ভিতরে যখন আমরা থাকবো তখন কি হবে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এসেছে, লানাল্লাহু লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। তাহলে এর সাথে তো আমরা দীর্ঘ সময় আসলে থাকতে পারি না। কিভাবে আমরা এখান থেকে উত্তরণ করতে পারি, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট। এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে আমরা পাবলিক সার্ভিসেসে কত পার্সেন্ট দিলাম, অলমোস্ট 43%, সুদে 13%, শিক্ষায় 6.7%। একটু আগে আমরা দেখে আসলাম না, এই যে। তো এখানে কোনটাকে আসলে আমরা বেশি প্রায়োরিটি দিব, অগ্রাধিকার দিব, কোনটাকে কম অগ্রাধিকার দিব, এটারও শরিয়ার একটা কাঠামো আছে, অবকাঠামো আছে। এক সময় হয়তো এই নামে এটা প্রচলিত ছিল না, বর্তমানে আমরা এটাকে মাকাসিদুশ শরিয়া নামে একটা ফন হিসাবে জানি, যে এই ফন নিয়ে এখন অনেক চর্চা হচ্ছে বিভিন্ন জায়গায়। যদিও এটা নিয়ে এক সময় অনেক ওলামায়ে কেরাম নামে বেনামে বিভিন্ন ইয়াতে এটা লেখালেখি করেছেন। এখন প্রতিষ্ঠিত ফন হিসেবে মাকাসিদুশ শরিয়ার জায়গা থেকে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, আমরা দেখব আমাদের ফুকাহায়ে কেরাম মৌলিকভাবে দ্বীনের 5টি জরুরিয়াতের কথা বলেছেন, যেটা শরিয়া চায় হিফজ করতে, প্রোটেক্ট করতে। এর মধ্যে দ্বীনের ব্যাপার আছে, নফসের ব্যাপার আছে, হিফজুদ্দীন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নাসল এবং হিফজুল মাল। এবং একই সঙ্গে ওনারা একটা দরুরিয়াত, হাজিয়াত এবং তাহসিনিয়াত 3টা ভাগও করেছেন। এটা কি আমার এখানে? আচ্ছা, এটা আমার এই স্লাইডে নাই, আরেকটা স্লাইডে ছিল, যেখানে তারা মূলত দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের প্রতিটা খাতে প্রথমে আমরা জরুরিয়াত অথবা একদম যেটা অতীব প্রয়োজনীয় এই বিষয়গুলোকে মেটানোর চেষ্টা করব। এরপর হাজিয়াত, যেটা আরেকটু কম, যেমন আমাদের দেশের অবকাঠামো উদাহরণস্বরূপ। যদি আমি জরুরিয়াত বলি তাহলে আসবে শিক্ষা, চিকিৎসা। যদি হাজিয়াত বলি তাহলে আসবে অবকাঠামো, বিভিন্ন ফ্লাইওভার, এটা সেটা ইত্যাদি।
এরপর যদি তাহসিনিয়াত বলি তাহলে আরও অ্যাডিশনাল অন্যান্য বিষয়গুলো আসবে। আমরা যখন শরিয়ার জায়গা থেকে শরিয়া কোন জায়গাগুলোতে অগ্রাধিকার বেশি দিয়েছে, প্রায়োরিটি বেশি দিয়েছে, সেই আলোকে যখন সাজাবো তখন আমাদের নাম্বারগুলো আসলে এরকম হবে না। তখন আমরা দেখব হয়তো স্বাস্থ্য খাত আরও প্রায়োরিটি পাচ্ছে। হ্যাঁ, সামাজিক নিরাপত্তার ভিতরে আসলে খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র বিমোচন এই ধরনের অনেক বিষয় রয়েছে। এখানে দেখবো আমরা আরও প্রায়োরিটি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আমাদের উপর ওয়াজিব করেছেন, জাকাতের পুরো খাতটাই আসলে সামাজিক নিরাপত্তার জন্য বলতে গেলে। তাহলে এত বড় একটা খাত আমরা কম একটা অ্যালোকেশন দিচ্ছি, এটা ইনসাফপূর্ণ নয়। তাহলে এই বিষয়গুলোর দেখা যাবে রিক্যালিব্রেট হবে, অর্থাৎ আমরা পুনর্মূল্যায়ন করব যখন শরিয়ার আলোকে আমরা বাজেটটাকে নির্ধারণ করব। তাহলে দুটো পয়েন্ট বলার চেষ্টা করলাম। এক নম্বর হচ্ছে রিবা আমরা বের করার চেষ্টা করব পূর্ণাঙ্গভাবে ব্যয়ের দিক থেকে, একইভাবে আয়ের দিক থেকে। এখন ব্যয়ের যেই পার্টটা যে আমাদের প্রায় 13.6% রিবায় আমাদের চলে যাচ্ছে, এটা তো আর হঠাৎ করে আমরা এখান থেকে বের হতে পারবো না, যেহেতু ঋণগুলো আগে নেয়া। তাহলে এখান থেকে বের হওয়ার জন্য একটা সুপরিকল্পনা থাকা লাগবে যে আমার সামনে যেই বাজেটগুলো হবে সেখানে অন্তত পক্ষে আমাকে যেন রিবাবি লোন নিতে না হয়, আমার যে আয় আছে সেই আয় দিয়েই যেন আমার ব্যয় হয়ে যায়, এটা একটা পরিকল্পনা। একইভাবে পূর্বের যেই রিবাগুলো রয়ে গেছে, সুদগুলো রয়ে গেছে, সেই সুদগুলো দুইভাবে আমরা নেগোশিয়েট করতে পারি। এক তো হচ্ছে যেগুলোর ক্ষেত্রে আমাদের উসুল আছে, উসুল বলতে অ্যাসেট আছে, উসুস, সেগুলোকে আমরা যারা লোন দিয়েছে তাদের সাথে রিনেগোশিয়েট করতে পারি। আমরা যদি রাষ্ট্রের এই ধরনের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে বা অর্থ মন্ত্রণালয়ে থাকতাম, অথবা যারা বাজেট করেন তাদের সাথে থাকতাম, অথবা যারা নেগোশিয়েট করেন, তাহলে আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তাদের সাথে বসতাম, বলতাম যে না, আমাদের ইসলামিকভাবে এই ফাইন্যান্স লাগবে, ঠিক আছে, আমার অর্থ লাগবে, কিন্তু অর্থটা যেন শরিয়া সম্মতভাবে আসে, হালালভাবে যেন আসে, এটা যেন আপনার রিবাউই লোন হিসেবে না আসে। এটা একটা মানে এমন একটা পরিবর্তন যে যার ভেতর দিয়ে অটোমেটিক আমার সব ঘাটতি পূরণ হয়ে যাবে এরকম না, কিন্তু কমপক্ষে আমরা রিবা থেকে বের হয়ে আসতে পারবো। এটা হলো এক নম্বর একটা স্টেপ। দুই নম্বর আরেকটা বিষয় এখানে আমি মনে হয় নিয়ে আসছি, আমানতের ঘাটতি। 2009 থেকে 2023 পর্যন্ত বছরে প্রায় 1,80,000 কোটি টাকা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয়ে অবৈধ পথে বিভিন্ন দেশে চলে গিয়েছে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ হোয়াইট পেপারের ভিত্তিতে এই তথ্যটা দেয়া। 1,80,000 কোটি টাকা বছরে অবৈধভাবে চলে গিয়েছে। আমাদের ঘাটতি কত মনে আছে আপনাদের? 2,43,000 কোটি টাকা। তার মানে ওই টাকাটাকে যদি আটকানো যায় তাহলে ঘাটতি কিন্তু একটা বড় অংশই এখানে পূরণ হয়ে যায়, বুঝতে পারছেন? দ্বিতীয়ত, আমরা গত এই কয়েক বছরের যদি দেখি, যেখানে আমাদের ব্যাংক খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 6.5-7 লক্ষ কোটি টাকা। এবং আরেকটা তথ্য, সেটা হচ্ছে দুর্নীতির একটা সূচক আছে, CPI, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটা সূচক আছে। সেখানে বিশ্বের আপনার দেশগুলোর মাঝে বাংলাদেশের স্কোর হচ্ছে মাত্র 24, মানে যত কম স্কোর থাকবে তত বেশি দুর্নীতি। এবং গত কয়েক বছরে আমি দেখলাম 24-23 এর মাঝেই সে আর উপরে যায় না, বাংলাদেশ আর উপরে যায় না। ওই সব সময় কি যেন আমরা বলি, রাসেব না মাকবুল অবস্থায় আছে, কবুল হয়ে গেছে, সবসময় মাকবুল অবস্থায় আছে, মানে তার আর জাইয়েদ সিদ্ধান্ত পরে জাইয়েদ হওয়ারও কোনো প্ল্যান নাই, সেখান থেকে উঠতেছে না। এই তথ্যটা কি বোঝায়? এই তথ্যটা বোঝায় যে আমাদের দুর্নীতি যেই লেভেলে ছিল গত 10 বছর আগে, এখান থেকে তো আর উঠে নাই, বরং এখান থেকে আরও নিচের দিকে যাচ্ছে। এটাকে আমি তুলনা করি একটা তলাবিহীন ঝুড়ির মতো, অথবা একটা বালতি যার নিচে ফুটো আছে, আপনি উপর দিয়ে পানি দিচ্ছেন, নতুন করে আয় দিচ্ছেন, আরও আয় দিচ্ছেন, আরও আয় দিয়ে আসতেছেন, কিন্তু ব্যয় কিন্তু বের হয়ে যাচ্ছে পুরো দিন। এটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আমি যতই এখানে অ্যালোকেশন বাড়াই না কেন, হ্যাঁ, আমি এখানে আয় আরও বাড়াইলাম, কর আরও বাড়াই দিলাম, ভ্যাট আরও বাড়াই দিলাম, আমাদের আসলে তেমন কোনো ফায়দা হচ্ছে না। এটা ফিকহি দৃষ্টিকোণ থেকে শুধু না, একেবারে মানুষের স্বাভাবিক মানে নৈতিক জায়গা থেকে কিন্তু বিষয়টা প্রশ্নবিদ্ধ। এবং এটা করার জন্য বিশ্বের অনেক দেশগুলো তো অনেক এগিয়ে গিয়েছে। আমরা চাইলেই, ঠিক আছে, আমি হয়তো 24 থেকে একেবারে 99 স্কোরে চলে যেতে পারবো না, 24 থেকে আমি 30-এ যেতে পারি, 30 থেকে 35-এ যেতে পারি। যেই জায়গাগুলোতে দুর্নীতি হচ্ছে এগুলো সবাই জানে,
সরকার জানে, রাষ্ট্র জানে, মানুষ জানে, সবাই জানে। কিছু কিছু করেও যদি আমরা দুর্নীতি থেকে বের হয়ে আসার চেষ্টা করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের বাজেটের যে 2,43,000 কোটি টাকার যে একটা ঘাটতি ছিল, সেই ঘাটতির একটা বড় অংশ আসলে পূরণ হয়ে যাবে। ইনফ্যাক্ট এই ঘাটতিটা কেন হচ্ছে? কারণ আমার খরচ করতে হচ্ছে বেশি। খরচ কেন করতে হচ্ছে বেশি? কারণ আমার 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনতে হয়, 8 টাকা যায় মানুষের পকেটে। তাহলে ওইটাকে যদি আমরা আটকাইতে না পারি, আমরা শুধু যদি মানে বড় ম্যাক্রো ভিউ থেকে, উপর থেকে যদি দেখার চেষ্টা করি, না আমার এত টাকা ঘাটতি, ঘাটতির জন্য আমাকে আরও পরিশ্রম করতে হবে, আরও আয় করতে হবে, গরিবকে আরও কর দিতে হবে, তাহলে ভাই এভাবে আসলে এই রাষ্ট্র কখনোই এই চক্র থেকে বের হয়ে আসতে পারবে না। তাহলে আমরা মনে করি মোটা দাগে 1 নম্বর ছিল রিবার বিষয়টা, যে রিবা একদম আমাদের কাঠামোগতভাবে ঢুকে আছে। প্রতি বছর, এই বছর আমরা 13.5% ব্যয় করছি, আগামী বছর হয়তো আরও বাড়বে, আল্লাহ মাফ করুক। 2 নম্বর হচ্ছে ইনসাফ হচ্ছে না করের ক্ষেত্রে। প্রথম বিষয় হলো করটাই শরিয়ার দৃষ্টিকোণ থেকে সমস্যা যুক্ত। কর নেয়া, রাষ্ট্র কর নিয়েছে ইসলামের ইতিহাসে বিভিন্ন সময় একান্ত প্রয়োজনে, তাও সেটা যারা সত্যিকার অর্থে ধনী তাদের কাছ থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেই কর সিস্টেমে এখন আটকে গিয়েছি, এটা আসলে ধনীদেরকে যতটা চলে আসছে, ধনীদেরকে যতটা না দেয়া হচ্ছে, তার চেয়ে বেশি একেবারে সমাজের সকল মানে মানুষকে এই করটা চাপানো হচ্ছে ভ্যাটের নামে বা বিভিন্ন নামে। তাহলে এখানে আমরা ইনসাফের ঘাটতি দেখছি। আমি যে এত বাজেট দিয়ে আমি আরেকটা প্রেজেন্টেশনের জন্য একটা সিমুলেশন করেছিলাম, ওইখানে আমি দেখেছি যে এই যে সামাজিক নিরাপত্তার 6.7% আমরা বাজেট অ্যালোকেট করছি, সেটা যদি ইনসাফপূর্ণ করে আমরা দিতে পারি এবং এই দুর্নীতিটা আমরা কমাতে পারি, আমাদের বাজেটের একটা বড় ধরনের ঘাটতি কমে আসে। আমার এই সুদের জন্য, সুদের ভিত্তিতে লোনও দেওয়া লাগে না এবং প্রতি বছর সুদ পরিশোধ করারও প্রয়োজন হয় না। সর্বশেষ যে বিষয়টি আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা শরিয়ার জায়গা থেকে যদি দেখি, তাহলে শরিয়াতে জাকাত, ওয়াকাফ এবং অর্থায়নের বিভিন্ন ইসলামিক যে পদ্ধতি, সেগুলোকে ব্যবহার করার সুযোগ রয়েছে। এগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে একদিকে যেমন আমাদের সুদ ভিত্তিক বাজেটের প্রভাব কমে আসবে, অন্যদিকে আমাদের শরিয়ার কিছু টুলস যেমন জাকাত, ওয়াকাফের মাধ্যমে নতুন কিছু আয়ের পথ সরকারের বের হয়ে আসবে। এই যে আমরা সামাজিক নিরাপত্তার জন্য একটা অ্যালোকেশন দেখলাম প্রায় 6.7%, কৃষির জন্য 5% দেখলাম, স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, এটার একটা পার্ট কিন্তু ওয়াকাফ দিয়ে হয়ে যাবে, জাকাত দিয়ে হয়ে যাবে, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি। তাহলে সব মিলে আমাদের আজকের আলোচনা আরও আসবে। আমার আলোচনার সারাংশ যদি আমি বলতে চাই, আরও কিছু স্লাইড ছিল কিন্তু আমি শেষ করে দিচ্ছি। আমার আলোচনার সারাংশ হচ্ছে, আমাদের এই বাজেটকে যদি আমরা সেরাই দৃষ্টিকোণ থেকে দেখতাম, তাহলে আমাদের অগ্রাধিকারে হয়তো কিছু পরিবর্তন আসতো। আমরা যেই জায়গায় বেশি বাজেট দিচ্ছি, সে জায়গার চেয়ে অন্য অনেক জায়গায়, যেমন স্বাস্থ্যে আরও বাজেট দেওয়া দরকার, আপনার প্রতিরক্ষায় বাজেট বাড়ানো দরকার, প্রতিরক্ষায় আমাদের বাজেট অনেক কম আমাদের আশেপাশের দেশগুলোর তুলনায়, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে আমাদের রিবা একদম কাঠামোগতভাবে ঢুকে আছে আয়ের মধ্যে, ব্যয়ের মধ্যে। এখান থেকে আমাদের বের না হলে আমরা কোনো বারাকা পাবো না। আল্লাহ তাআলা যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত বলেছেন, এটা কি শুধু আমার আপনার জন্য? এটা রাষ্ট্রের জন্যও তাই। আর 3 নম্বর হচ্ছে আমাদের যে ট্যাক্সের পদ্ধতি, সেটা আসলে গরিবকে মানে অনেকটা বলে না যে লাথি মেরে গরু দান, কিরকম একটা কথা আছে না, যে আমি একদিকে তাকে বলতেছি ভাই তুমি একটা বড় অংশের টাকা দাও, এরপর ওখানে আবার তাকে একটু কিছু দিয়ে সে যেন মনে করে যে হ্যাঁ আমাকে অনেক দান করা হয়েছে, উপকার করা হয়েছে। এই সিস্টেম আসলে গরিবের উপকারে আসে না, বরং ধনীদের উপকার হয়, ধনীরা আরও ধনী হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, এরা আসলে আরও ধনীদের কাছে সম্পদ কুক্ষিগত হয়ে যায়, তারা আরও বেশি ধনী হয়, গরিবরা আরও বেশি গরিব হয়। এর থেকে বের হয়ে আসার জন্য সমাধান হচ্ছে আমাদের ফিকহি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাকে সমালোচনা করা, এটাকে বিশ্লেষণ করা, এবং রাষ্ট্রীয় বাজেটে ফকিদেরকে, যারা ফিকহুল মুআমালাত তো জানেন এবং ফিকহ সম্পর্কে পারদর্শী, তাদেরকে অন্তর্ভুক্ত করা। তাতে করে আমরা একটা ইনসাফপূর্ণ, একটা প্রবৃদ্ধিমুখী এবং একটা টেকসই বাজেট আমরা পাবো, এবং রাষ্ট্র তাহলে আরও টেকসইভাবে সামনে এগিয়ে যেতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের রাষ্ট্রীয় কর্ণধার যারা আছেন তাদেরকেও সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু অপেক্ষা করেন, আমাদের পরবর্তী আলোচক মুফতি আব্দুল্লাহ মাসুদ সাহেব ইনশাআল্লাহ যুক্ত হবে।